দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। হ্যালো হামজা, হাউ আর ইউ? I'm very good, thank you. কেমন লাগছে বাংলাদেশে এসে? খুব ভালো লাগছে। আবারও বাংলাদেশে এসে উচ্ছ্বসিত হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে প্রথম অনুশীলন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিততে চান জামাল ভুঁইয়ারা। মাঠে নিরাপদ নয় হামজারা। সেলফির জন্য গেট টপকে স্টেডিয়ামে ঢুকে পড়ল দুই সমর্থক। নিরাপত্তা জোরদারের দাবি টিম ম্যানেজারের। সিকিউরিটি ডেভেলপ করার জন্য আজকে ওই যারা মাঠে কাজ করতেছিল তাদেরকে বলা হয়েছে যে অন্তত এই জিনিসগুলোকে যেন ইমপ্রুভ করা হয়। 2025-26 অর্থ বছরে বাড়ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ। প্রস্তাবিত বাজেট 2,423 কোটি টাকার। অগ্রাধিকার দেওয়া হয়েছে মিনি স্টেডিয়ামগুলোতে। উচ্চ আদালতেও বিফল ফারুক আহমেদ। বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশ দেননি উচ্চ আদালত। বাদ পড়ল কার্যতালিকা থেকেও। এবং আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বড় স্বপ্ন দেখছেন এবাদত। আবারও বাংলাদেশে এসে রোমাঞ্চিত হামজা চৌধুরী। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করে রোমাঞ্চিত লেস্টার সিটির সাবেক এই তারকা। এদিন কাবরেরার অধীনে ম্যাচ আবহে রুদ্ধতার অনুশীলন করেছে ফুটবলাররা। গেল মার্চে ভারতের বিপক্ষে খেলতে পারেননি জামাল ভুঁইয়া। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে সে আক্ষেপ ঘোচাতে চান তিনি। হামজা যোগ দেওয়ার পরই দলের সবাই আরও উজ্জীবিত বলে জানান ম্যানেজার আমির খান। লন্ডন থেকে ঢাকায় পৌঁছে দিনটা বিশ্রামে কাটাবেন দেশের ফুটবলের নবজাগরণের নায়ক হামজা দেওয়ান চৌধুরী। এমনটাই ধারণা ছিল ফুটবল প্রেমীদের। তবে কোথায় বিশ্রাম? অনুশীলনে নামার জন্য তর সইছে না তার। জানালেন সিঙ্গাপুর ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তিনি। হ্যালো হামজা, হাউ আর ইউ? I'm very good, thank you. কেমন লাগছে বাংলাদেশে এসে? খুব ভালো লাগছে। জাতীয় স্টেডিয়ামে ঢোকার পর তো আরো বিস্মিত হওয়ার পালা হামজার। তাকে দেখতে তিল ধারণের ঠাঁই নেই স্টেডিয়াম এলাকায়। ফিফা র্যাঙ্কিং এ লাল সবুজের চেয়ে বেশ এগিয়ে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সবারই ঝুলিতে আছে 1 পয়েন্ট করে। তাই তো এ ম্যাচ নিয়ে সতর্ক কোচ কাবরেরা। রুদ্ধদ্বার অনুশীলনে সেট পিসের ওপর বাড়তি গুরুত্ব দিয়েছেন কোচ। স্কোরিংয়ের দুর্বলতা কাটাতে মুরসালিন রাকিবদের নিয়েও কাজ করেছেন। বাংলার মাটিতে প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলনে হামজা ফাহমিদুল। দুজনের মাঝে প্রথম দিনেই দেখা গেল দারুণ বোঝাপড়া। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি জামাল ভুঁইয়া। সিঙ্গাপুর ম্যাচটা তাই অন্য সবার চেয়ে আলাদা জামালের কাছে। দেশের মাটিতে সিঙ্গাপুরকে হারিয়ে ফুটবলের নতুন জাগরণ রাঙাতে চান জামাল। ভালো লাগতেছে, সবাই ফিট আছে, সবাই হ্যাপি আছে, সবাই খুশি আছে। সো ইনশাআল্লাহ আমরা জিতবো ইনশাআল্লাহ। হামজা আসার পর দলের মাঝে বোঝাপড়া আরও বেড়েছে বলে জানালেন ম্যানেজার আমির খান। ম্যাচের মতন প্র্যাকটিস হয়েছে, কিছু ফরমেশনে নিয়ে কর্নার কিক, ফ্রি কিক যেগুলি হয় আর কি সেটা করেছে। কিন্তু মনে হচ্ছিল যে সবাই একটা উজ্জীবিত দল। একসঙ্গে অনুশীলনে অভিষেক হয়ে গেছে হামজা ফাহমিদুলের। এখন অপেক্ষা শুধু সমিত সোমের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রুদ্ধদ্বার অনুশীলন চলাকালীন স্টেডিয়ামের মশাল গেট টপকে মাঠে ঢুকে পড়েন দুই দর্শক। হামজাকে এক নজর দেখতে বেপরোয়া হয়ে ওঠেন তারা। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যদের চোখের সামনে মাঠে ঢুকে হামজাকে জড়িয়ে ধরে তোলেন ছবি। এমন ঘটনার পর তারকা ফুটবলারদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি দলের ম্যানেজার আমির খানের। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এমন ঘটনা আবারও হলে জরিমানার মুখে পড়তে হতে পারে বাফুফেকে। তাই আরও সতর্ক হওয়ার তাগিদ তার। 8,028 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডন থেকে ঢাকায় বাংলার ফুটবলের নতুন রাজা হামজা দেওয়ান চৌধুরী। গেল মার্চে ঢাকায় এসেই বাংলার ফুটবলের প্রেমে পড়েন হামজা। ইপিএল তারকার জ্বরে কাঁপছে এখন দেশের ফুটবল। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে উন্মাদনায় ভাসছে ফুটবল প্রেমীরাও। তবে ভালোবাসা কখনো মধুর, কখনো আবার তা হয়ে ওঠে বেদনা বিধুর। জাতীয় স্টেডিয়ামে হামজার প্রথম অনুশীলন। স্বপ্নের ফুটবলারকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সমর্থকরা। তবে দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজার জন্য কতটা নিরাপদ জাতীয় স্টেডিয়াম? ফেডারেশনের নিরাপত্তার ফাঁকফোকর খুঁজে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন দুজন দর্শক। জাতীয় স্টেডিয়ামের মশাল গেটের দেয়াল টপকে মাঠে এসে জড়িয়ে ধরেন হামজাকে।
তখনও হুঁশ ফেরেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ততক্ষণে হামজাকে জড়িয়ে ধরে ছবি তোলার পালাও শেষ করে ফেলেন দর্শক। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যরা আসার আগেই দৌড়ে পালিয়ে যান। এমন ঘটনায় প্রশ্নবিদ্ধ ফুটবলারদের নিরাপত্তা। সিঙ্গাপুর বা ভুটান ম্যাচ চলাকালীন মাঝে এভাবে দর্শক ঢুকে পড়লে জরিমানার মুখে পড়তে হতে পারে ফেডারেশনকে। এফসি কোয়ালিফাইং খেলা, এখানে আপনার যে কোনো সিকিউরিটির ব্যাপারে কিন্তু দোষটা কিন্তু হোম যারা করে অ্যারেঞ্জ করে তাদের উপরে আসে। যেভাবে আজকেই মনে করেন ওখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ছিল, পুলিশের ফাঁক দিয়ে কিন্তু মশাল গেট থেকে দুইজন ছেলে কিন্তু ঢুকে গিয়েছিল, ঢুকে হামজা পর্যন্ত চলে আসছে। তো সেই জিনিসগুলো আসলে সিকিউরিটির মানে ডেভেলপ করার জন্য আজকে ওই যারা মাঠে কাজ করতেছিল তাদেরকে বলা হয়েছে যে অন্তত এই জিনিসগুলোকে যেন ইমপ্রুভ করা হয়। অনুশীলন থেকে শুরু করে মাঠে ফুটবলারদের নিরাপত্তা আরও জোরদারের তাগিদ আমির খানের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এর আগে লাল সবুজ জার্সিতে প্রথম হোম ম্যাচ খেলতে সকালে ঢাকায় পা রাখেন হামজা দেওয়ান চৌধুরী। জাতীয় দলের অনুশীলনে নামার আগে সমর্থকদের উদ্দেশ্যে দেন শুভেচ্ছা বার্তা। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচেও দেখা যেতে পারে এই তারকা মিডফিল্ডারকে। কদিন আগেই ওয়েম্বলিতে হৃদয় ভাঙার ক্ষত খালি চোখে দেখে বোঝার উপায় কই। চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনাল হারের যন্ত্রণা একপাশে রেখে ঘরের ছেলে ফিরল ঘরে। শেফিল্ড, ইপিএল এ প্রমোশন কিংবা পরের মৌসুমে সম্ভাব্য গন্তব্য, এত সব ভাবনা আপাতত সরিয়ে রাখতে পারেন হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজ জার্সিতে অপেক্ষা ঘরের মাঠে অভিষেকের। হামজাকে নিয়ে বিমান পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পরে। তবে মাতৃভূমিতে পা রাখার পরে ওই ভ্রমণ ক্লান্তি ভুলে যান দেশের ফুটবলের পোস্টার বয়। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে এদিন আর হামজাকে গণমাধ্যমের সামনে ঠেলে দেয়নি বাফুফে। কার্যনির্বাহী কমিটির 3 সদস্য ছিলেন সশরীরে বিমানবন্দরে। ফুল দিয়ে তারাই বরণ করে নেন এই ফুটবলারকে। এছাড়াও সেখানে ছিল হামজার পরিবার। দেশে পা রেখেই সরাসরি টিম হোটেলে চলে যান হামজা। সেখানে রিপোর্টিং সেরে ঘন্টা কয়েকের বিশ্রাম। প্রথম দিনেই হামজাকে অনুশীলনে পাচ্ছেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা। জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে অবশ্য আরও 2 দিন আগে। Thank you to all the fans, media and journalists for my reception again. I'm looking forward to meeting up with the team and preparing for 2 big games. So inshallah we'll be successful and hopefully I'll see you all there to support us. 4 তারিখে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা না খেলার সিদ্ধান্ত একান্তই হামজার। শুরুর একাদশে না থাকলেও হয়তো বদলি হিসেবে দেখা যাবে লেস্টার সিটির ফুটবলারকে। দলের সবচেয়ে বড় তারকাকে ইনজুরি মুক্ত রাখতেই এমন ভাবনা টিম ম্যানেজমেন্টের। তবে সিঙ্গাপুর ম্যাচে শুরু থেকেই দেখা যাবে হামজা চৌধুরীকে। ওয়েম্বলির ফাইনাল হারের ক্ষত আর একটা লম্বা সফরের ক্লান্তি সবকিছু ছাপিয়ে হামজার কাঁধে এখন বাংলাদেশের দায়িত্ব। এবং সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের হয়ে হামজা নিজের রূপে কতটুকু জ্বলে উঠতে পারে তার উপরেই বাংলাদেশের টেবিল টপার হওয়ার সম্ভাবনা নির্ভর করছে। বিমানবন্দর থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ফুটবল দলের খবর। ট্রাই নেশন সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল রাত 10টায়। এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে মাঠে নামার আগে নারী ফুটবলারদের শেষ প্রস্তুতির মঞ্চ এটি। যদিও প্রতিপক্ষের ঘরের মাঝে কঠিন পরীক্ষা দিতে হবে পিটার বাটলারের শিষ্যদের। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের চেয়ে 59 ধাপ এগিয়ে জর্ডান। তবে এই ম্যাচে সুপরিকল্পিত ফুটবল খেলতে চায় আফিদার দল। আগের ম্যাচের ভুল শুধরে স্বাগতিকদের বিপক্ষে আরও শক্তিশালী রূপে ফেরার প্রত্যাশা বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে বাংলাদেশের মেয়েরা। আবারও পুরুষ ফুটবল দল প্রসঙ্গ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক নজর হামজাকে দেখতে আসেন সমর্থকরা। তাকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তারা। তাদের বিশ্বাস হামজার নৈপুণ্যে সিঙ্গাপুরকে হারাবে লাল সবুজ, এমনটাই আশা তাদের। তবে রুদ্ধদ্বার অনুশীলন না হয়ে মাঠে দর্শকদের প্রবেশের সুযোগ দেয়া হলে ভালো হতো বলেও মনে করেন তারা। আমার ছেলে ফুটবলের জন্য অনেক মানে প্রামিতে আর হলো কি নাম জানে
হামজা চৌধুরী, তাকে অনেক ভালোবাসে আর সেও ফুটবল খেলতেছে। তো আগ্রহের কারণে বলতেছে বাবা আজকে আমি যাবো। আমি বাবার অসুস্থ, আজকে যেতে পারবো না, বলতে মেট্রো রেল হলে আজকে যাবো, তাই আমাকে নিয়ে আসছে টঙ্গী থেকে। দেখতে পারেন নাই? হ্যাঁ দেখছি, দেখতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দেখার অনেক ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ হয়েছে। ফার্মিদুল দেখার ইচ্ছা ছিল, ফার্মিদুল দেখে ভালো লাগছে। হামজাকে একটা মুহূর্ত দেখার জন্যই আমরা আজকে এত দূর আসছি। সো আশা করি আমাদের আশাটা খুব শীঘ্রই পূর্ণ হবে। আগামী 10 তারিখ সিঙ্গাপুরের সঙ্গে খেলা, সেই খেলায় আমরা উইন করব এবং সেই আশাই করি আমরা। নারায়ণগঞ্জ থেকে চলে আসছি শুধু এক পলক হামজাকে দেখার জন্য। 2025-26 অর্থ বছরে বাড়ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ। প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে ধরা হয়েছে 2,423 কোটি টাকা, যা মোট বাজেটের মাত্র 0.31%। চলতি বছরের বরাদ্দের মধ্যে পরিচালন খাতে 983 কোটি আর উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছে 1440 কোটি টাকা। বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত মিনি স্টেডিয়ামগুলো। কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব ব্যবস্থা নতুন অর্থবছরের জন্য 7,000 কোটি টাকা কমিয়ে মোট ব্যয় ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। অগ্রাধিকারমূলক খাতগুলোতে বরাদ্দ দিলেও ক্রীড়া খাতকে ভুলে যাননি অর্থ উপদেষ্টা, বরং বরাদ্দ বাড়িয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে প্রস্তাব করা হয়েছে 2423 কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে 1,440 কোটি 37 লাখ টাকা এবং পরিচালন ব্যয় 982 কোটি 63 লক্ষ টাকা। নতুন বাজেটে বরাদ্দ বাড়লেও 2024-25 অর্থবছরের জন্য আগের বরাদ্দে কাটছাঁট করেছেন অর্থ উপদেষ্টা, যার পরিমাণ কমিয়ে ধরা হয়েছে 1,580 কোটি 78 লাখ 37 হাজার টাকা। সংশোধিত এই বাজেটে উন্নয়ন খাতে 627 কোটি 95 লাখ টাকা এবং পরিচালন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 952 কোটি 83 লাখ 37 হাজার টাকা। অর্থাৎ 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাখা বরাদ্দ চলমান সংশোধিত বাজেটের তুলনায় 842 কোটি 21 লাখ 63 হাজার টাকা বেশি। 2025-26 অর্থবছরের বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত মিনি স্টেডিয়ামগুলো, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 113 কোটি টাকার বেশি। বিকেএসপির প্রশিক্ষণ সুবিধাদির আধুনিকায়ন এবং ভৌত অবকাঠামো সুবিধাদির উন্নয়নের বরাদ্দ রাখা হয়েছে 16 কোটি টাকার বেশি। এছাড়াও নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইনডোর স্টেডিয়াম ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, ক্রীড়াক্ষেত্রে প্রতিভার অন্বেষণ, গ্রামাঞ্চলের ক্রীড়া পরিবেশ সৃষ্টি এবং দক্ষ ক্রীড়াবিদ তৈরি, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, অংশগ্রহণ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান ছাড়াও বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন ক্রীড়া সংস্থা ও অসচ্ছল ক্রীড়াবিদদের কল্যাণ অনুদান প্রদান এবং ক্রীড়া স্থাপনা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালত থেকে খালি হাতে ফিরতে হলো বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদকে। অপসারণ এবং বিসিবির নতুন সভাপতির বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট। রিটটি কার্যতালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিসিবি এবং ফারুক আহমেদের আইনজীবী। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবর্তনের ঢেউ লাগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও। লাপাত্তা হয়ে যান 12 বছর ধরে বোর্ড সভাপতির দায়িত্বে থাকা সাবেক এমপি নাজমুল হাসান পাপন। দায়িত্ব দেয়া হয় সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। 9 মাসের যাত্রায় নানা বিতর্কে জড়িয়ে পড়েন ফারুক। বোর্ড পরিচালকদের অনাস্থায় শেষ পর্যন্ত পদ হারাতে হয় তাকে। নতুন সভাপতি হয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি মানতে পারেননি ফারুক, করে বসেন হাইকোর্টে রিট। সোমবার যার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে খালি হাতে ফিরতে হয়েছে ফারুককে। কোনো আদেশ না দিয়ে ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন উচ্চ আদালত। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। বিসিবির আইনজীবী বলছেন যে প্রক্রিয়ায় ফারুককে সভাপতি বানানো হয়েছিল, সেই একই প্রক্রিয়া অনুসরণ করেই তাকে অপসারণ করা হয়েছে। তাই উচ্চ আদালত তার রিটে কোনো সাড়া দেননি। নিয়োগকর্তা যিনি, তিনিই কিন্তু আপনার উইথড্র করতে পারেন। পিটিশনার কিভাবে নিয়োগ পেয়েছিলেন? পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না। পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এনএসসি ওনাকে রিমুভ করেছেন। নতুন সভাপতি কার্যভার গ্রহণ করেছেন। বোর্ডের 2টো মিটিং ইতোমধ্যে ওনারা সম্পন্ন করেছেন
এত ভিন্ন আইসিসিকে, যে আন্তর্জাতিক ক্রিকেটের যে সর্বোচ্চ সংস্থা, যেটা তাদেরকে অবহিত করা হয়েছে এই অগ্রগতিটাকে ইন রাইটিং। এই কথা অবশ্য মানতে নারাজ ফারুকের আইনজীবী। তাকে শোকজ ছাড়াই অপসারণ করে আইন পরিপন্থী কাজ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো ফারুককে বিসিবির বৈধ সভাপতি বলেও দাবি করেছেন তিনি। যখন এমন কোনো অভিযোগে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়, তাহলে আইনের শাশ্বত বাণী হচ্ছে তাকে শোকজ করতে হবে, তাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার কি বক্তব্য আছে। তাকে বক্তব্য, তার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডানোর কোনো সুযোগ জনাব ফারুক আহমেদকে দেওয়া হয়নি। আইনি লড়াইয়ের এখানেই ইতি টানবেন নাকি নতুন কোনো পথ বেছে নেবেন ফারুক আহমেদ, সে সিদ্ধান্ত তার বলে জানিয়েছেন আইনজীবী। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বোলিংয়ে আগের মতো রিদম ফিরে পেয়েছেন পেসার এবাদত হোসেন। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান টাইগার পেসার। লঙ্কান সিরিজ দিয়ে দেখছেন বড় স্বপ্ন। 3 ফরম্যাটেই বোলিং ব্যাটিং 2 ডিপার্টমেন্টেই দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি বলে মনে করেন এবাদত। পেস, বাউন্সার, ইয়র্কার, স্লোয়ারটাও ঠিকঠাক। বোলিং দেখিয়ে স্পষ্ট কতটা ফিট এবাদত হোসেন। 2019 সালে অভিষেকের পর থেকেই এবাদত ছিলেন দুর্দান্ত ফর্মে, হয়ে উঠছিলেন বাংলাদেশ পেস ডিপার্টমেন্টের অন্যতম স্তম্ভ। তবে 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে ইনজুরি ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে তার অনেকটা সময়। সেই এবাদত এখন অপেক্ষায় জাতীয় দলে ফেরার, যদিও এখন স্কোয়াডে জায়গা পেতে প্রতিযোগিতা বেড়েছে আগের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, রিদমটা খুবই ভালো। যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি। জানি না, আমার প্রস্তুতি তো আমি নিচ্ছি, এখন সিলেকশন তো সিলেক্টরদের হাতে। 2022 সালের পর থেকে হেলদি কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন। সো যে জিনিসটা হচ্ছে, বিশেষ করে পেস বোলিংয়ে আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল। আপনি দেখবেন যে এমন একটা হেলদি একটা কম্পিটিশন আমাদের শুরু হয়েছে। সো সবাই ইকুয়াল, আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারেন। ঈদের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। প্রথমেই হবে টেস্ট। তবে কদিন আগে এই ফরম্যাটে জিম্বাবুয়ে দিয়েছে লজ্জা। টি-20তে আরব আমিরাতের পর পাকিস্তানে হয়েছে ভরাডুবি। টাইগাররা পছন্দের ওয়ানডেতেও নেই আগের অবস্থানে। তবুও যে কোনো চ্যালেঞ্জের জন্য দল প্রস্তুত বলে মনে করেন এবাদত। আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টও খুবই ভালো, আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো, আমাদের ব্যাটিংও ভালো আছে। ওরা যা দিবে আমরা চ্যালেঞ্জ দিব, সমস্যা নেই। শ্রীলঙ্কা সিরিজের জন্য বেশ কদিন ধরেই মিরপুরে প্রস্তুতি নিচ্ছে টেস্ট দলের ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করছেন এবাদত, নাহিদ রানারাও। 2 দিন ম্যাচ সিনারিওতে অনুশীলনও হয়েছে। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার পেসারও। ব্যাটসম্যানরা খুবই ভালো শেপে আছে, দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে, ডিফেন্স করতেছে, সিঙ্গেল নিচ্ছে, বাউন্ডারি বল যেগুলো বাজে বলগুলো পানিশ করতেছে, খুবই ভালো আছে সবাই। ইভেন তো বোলার যারা, নাহিদ রানা খুব ভালো জোরে বল করতেছে, যে এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইজ বলতে হয় এই উইকেটটা, তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করছে। সো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেন্থে বল করতে, এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি যাতে না খেলতে পারে। ওভারঅল পুরো টিমের সবাই খুব ভালো আছে। ঈদের আগে এদিন ছিল শেষ অনুশীলন। ছুটি কাটিয়ে আগামী 10 জুন ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেলে ও রাতে 2 ধাপে ঢাকা এসেছে লিটন দাসের দল। গেল মাসে প্রথমে আরব আমিরাতে সিরিজ খেলতে যায় বাংলাদেশ, যেখানে প্রথমবারের মতো সহযোগী দেশটির কাছে সিরিজ হারতে হয় লাল সবুজদের। সেখান থেকে পাকিস্তানে গিয়েও খুব একটা ভালো করতে পারেনি লিটন দাসের দল। 3 ম্যাচের সবকটিতেই হেরে হোয়াইট ওয়াশ হয়ে ফিরতে হলো ফিল সিমন্সের দলকে। বিকেল 5টায় প্রথম ধাপে দেশে আসে দলের সদস্যরা। দ্বিতীয় ধাপে রাত 10:30টায় আসেন দলের বাকি ক্রিকেটাররাও। ঈদের পর 10 জুন শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ক্যাম্প। কার্লো অ্যানচেলোত্তির অধীনে শুরু হলো ব্রাজিল ফুটবল দলের ক্যাম্প। নতুন কোচের ক্যাম্পে যোগ দিয়েছেন 14 ফুটবলার। ইতালিয়ান কোচের সঙ্গে প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন ভিনিসিয়াস, অ্যান্টনি, রিশার্লিসন, মার্তিনেলিরা। 6 জুন বিশ্বকাপ বাছাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে সেলেসাওদের হয়ে যাত্রা শুরু হবে অ্যানচেলোত্তির। ব্রাজিলের লিগে হাত দিয়ে গোল দিয়ে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোলকে মনে করিয়ে দিয়েছেন নেইমার। যদিও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে ভূমিকা রাখা ওই গোলের মতো কিছু করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। ক্যারিয়ার জুড়ে ইনজুরি জর্জরিত খেলোয়াড়ের ঠাঁই হয়নি নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তির স্কোয়াডেও। নেইমারকে ছাড়াই ফিফা বিশ্বকাপ বাছাইয়ের নেক্সট 2 ম্যাচের জন্য ক্যাম্প শুরু করেছেন ইতালিয়ান কোচ।
ডন কার্লোর ক্যাম্পে এমন হাসি মুখ দেখে খুশি হচ্ছেন ভক্তরা। নিউ হেয়ার স্টাইল নিয়ে হাজির ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে কোচের সঙ্গে গড়ে ওঠা সখ্য ব্রাজিল ন্যাশনাল টিমেও ধরে রাখতে চান ভিনি। নতুন হেয়ার কাটে নতুন করে শুরুর আশায় এই তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রয়্যাল বেতিসে গিয়ে দুর্দান্ত সময় কাটানো অ্যান্টনির আশা ইতালিয়ান মাস্টার মাইন্ডের অধীনে ফর্ম ধরে রাখা। প্রাথমিক আলাপে হয়তো সে প্রত্যয়ের কথা জানিয়েছেন এই উইঙ্গার। সেলেসাউদের হেক্সা মিশনের নিউ জার্নিতে প্রথম দিন ক্যাম্পে যোগ দেন 14 ফুটবলার। বাকি 11 জনও যোগ দেবেন আজকালই। রিচার্লিসন, মার্টিনেলিরা অ্যাঞ্চেলোত্তির সঙ্গে প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন। এখন মাঠের অনুশীলনে নামার অপেক্ষা। আপাতত কার্লোর ভাবনায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের 2 ম্যাচ। 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিল দলের ডাগআউটে দাঁড়াবেন ইতালিয়ান কোচ। এরপর 11 জুন খেলা প্যারাগুয়ের বিপক্ষে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করবে 6 দল। এই মুহূর্তে 21 পয়েন্ট নিয়ে 4-এ আছে ব্রাজিল, 31 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, 2-এ ইকুয়েডর আর 3-এ আছে উরুগুয়ে। বাকি আছে 4 রাউন্ড। শুধু কোয়ালিফাই না, 2 যুগ ধরে ব্রাজিলের হেক্সা ট্রফির যে আক্ষেপ তা ঘোচাতে চান নয়া কোচ অ্যাঞ্চেলোত্তি। মাকসুম আলম খান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। 36 দলের এই টুর্নামেন্ট শেষে বর্ষসেরার জায়গা হয়েছে মাত্র 4 দলের ফুটবলারদের, যাতে সর্বোচ্চ 7 জন ফুটবলার জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই থেকে। বার্সেলোনার আছে 2 জন ফুটবলার, আর আর্সেনাল এবং ইন্টার মিলানের আছেন 1 জন করে। পিএসজির স্বপ্নযাত্রা চলছে, শিরোপা উৎসবটাও থেমে নেই। নতুন নতুন জায়গায় নতুন নতুন উপায়ে ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে নেচে গেয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের শিরোপা উৎসবে মেতে আছেন ফুটবলাররা। অন্তত এই সপ্তাহটার অন্য কোনো কিছুতেই মন বসবে না পিএসজির ফুটবলার কিংবা ফ্যানদের। আরাধ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দলটা, সে তো আর যেন তেন কথা নয়। 36 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পিএসজি। স্বাভাবিকভাবেই মৌসুম সেরা একাদশেও থাকবে তাদেরই আধিপত্য। ওয়েফার ঘোষিত দলটা তাই হলো অনুমিত। বর্ষসেরা 11-তে সুপার 7 এসেছেন প্যারিস সেন্ট জার্মেই থেকে। প্রাথমিক রাউন্ডের 5 ম্যাচের 3টিতে হেরে প্লে অফ খেলতে হয়েছিল যে দলটাকে, তারাই আজ চ্যাম্পিয়ন। সে দলের আক্রমণ ভাগের নেতৃত্ব দেয়া উসমান ডেম্বেলে আছেন সেরা একাদশে। 15 ম্যাচে 8 গোল আর 6 অ্যাসিস্ট আছে তার দখলে। আক্রমণে তার সঙ্গী সতীর্থ ডিজিয়ে ডুয়ে। ম্যান অফ দ্য ফাইনাল আসর জুড়ে করেছেন 5 গোল। ওয়েফার এই একাদশে ছিল না কোনো ফরমেশনের বালাই। 4-2-4 ফরমেশনে বাকি 2 ফরওয়ার্ড বার্সেলোনার, লামিনে ইয়ামাল এবং রাফিনা। আসর জুড়ে এই দুজনের পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। তাই তো দল ভালো না করলেও তাদের ঠিকই জায়গা হয়েছে সেরা একাদশে। মিডফিল্ড সামলাবেন চ্যাম্পিয়ন পিএসজির পর্তুগিজ ফুটবলার ভিতিনহা এবং আর্সেনালের ইংলিশ ফুটবলার ডেকলান রাইস। আর রক্ষণে 4 ফুটবলারের 3 জনই প্যারিস সেন্ট জার্মেইয়ের। আছেন মরক্কান আশরাফ হাকিমি, ব্রাজিলের মার্কুইনোস এবং পর্তুগালের নুনো মেন্দেস। বাকি 1 জন জায়গা পেয়েছেন ইউসিএল রানার আপ ইন্টার মিলান থেকে আলেসান্দ্রো বাস্তনি। গোলপোস্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে অবধারিতভাবেই পিএসজির অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি দোন্নারুমাকে। চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশের পাশাপাশি ঘোষণা করা হয়েছে আরো 2টো বিশেষ পুরস্কারের। ওয়েফার সেরা ইউসিএল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওসমান ডেম্বেলে আর সেরা তরুণ ফুটবলার ডিজিয়ে ডুয়ে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এবছর আসরটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। চলমান পরিস্থিতিতে ভারত কিংবা পাকিস্তানে এককভাবে কোনো আইসিসি ও এসিসি ইভেন্ট আয়োজন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই নারী বিশ্বকাপ যে হাইব্রিড মডেলে হবে সেটা অনুমেয়ই ছিল। আনুষ্ঠানিকভাবে এই মেগা ইভেন্টের দিনক্ষণ জানালো আইসিসি। ভারতের 4টি ও শ্রীলঙ্কার 1টি ভেন্যুতে হবে সব ম্যাচ। ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম এবং শ্রীলঙ্কার কলম্বোতে 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পাকিস্তান দল সব ম্যাচ খেলবে কলম্বোতে। আয়োজক ভারত বাদে আসরে সরাসরি অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আর বাছাই পর্ব খেলে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নেট রান রেটে নিগার সুলতানা জ্যোতির দলের চেয়ে পিছিয়ে থাকায় বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। হ্যালো হামজা, হাউ আর ইউ? I'm very good, thank you. কেমন লাগছে বাংলাদেশে এসে? খুব ভালো লাগছে।
আবারও বাংলাদেশে এসে উচ্ছ্বসিত হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে প্রথম অনুশীলন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিততে চান জামাল ভুঁইয়ারা। মাঠে নিরাপদ নয় হামজারা। সেলফির জন্য গেট চপকে স্টেডিয়ামে ঢুকে পড়ল 2 সমর্থক। নিরাপত্তা জোরদারের দাবি টিম ম্যানেজারের। সিকিউরিটির ডেভেলপ করার জন্য আজকে ওই যারা মাঠে কাজ করতেছিল তাদেরকে বলা হয়েছে যে অন্তত এই জিনিসগুলোকে যেন ইমপ্রুভ করা হয়। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বড় স্বপ্ন দেখছেন এবাদত। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।